ওকে সো এখন আজকে হচ্ছে লেকচার 6 আসলে লেকচার 6 মানে কি টপিক নাম্বার 6 হ্যাঁ দ্য স্পিড অফ রোটেশন অফ এ সিনক্রোনাস জেনারেটর এটাই এখন কাজে কিন্তু আপনাদের ল্যাব এবং ল্যাবের মধ্যে ল্যাব রিপোর্টগুলো অবশ্যই নিয়ে আসবেন যারা ল্যাব করেন নাই তারা না যে ল্যাব করেন নাই তার তো ল্যাব রিপোর্টের প্রয়োজন নেই কিন্তু আসেনি ওই ল্যাবে ঠিক আছে প্রিন্ট করে দিতে হবে প্রিন্ট করে দিতে হবে প্রিন্ট করে হ্যাঁ টাইপ করে দিতে হবে জাস্ট 2 পেজ আর এত বেশি না 2 পেজ যদি আপনি এপি কপি করে দেন ফাইন বুঝতে পারছেন টপ শিট বানানোর প্রয়োজন নেই অবজেক্টিভ তার নামটা লিখে দিলে হবে আচ্ছা আপনি টপ শিট করতে চান আপনারা করতে পারেন আচ্ছা এনার্জি কনভার্সন টু এখানে দেখেন প্রথম যেটা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে এই জিনিসটা আপনাদেরকে একটু পড়াবো সেটা হচ্ছে যে যখন আমরা দুইটা সিনক্রোনাস জেনারেটরকে প্যারালালি অপারেশন করতে চাই একটা তো এক্সিস্টিং থাকে এখন এই জেনারেটর 1টা এখানে মাল্টিপল জেনারেটর থাকতে পারে হয়তোবা 100 জেনারেটরও আছে সমস্যা নাই বাট আমরা ধরে নিচ্ছি এটা জেনারেটর একটা জেনারেটর যেটা গ্রিডে অলরেডি লোডকে সাপ্লাই দিচ্ছে আমি আরেকটা জেনারেটরকে আমি মানে এখানে এই করাবো তাহলে সেটা কিভাবে কাজ করব এটা অলরেডি গত ক্লাসে বলা আছে যে কি কি কন্ডিশনগুলো আমাকে ফুলফিল করতে হবে কেন আমি প্যারালাল অপারেশন করব তো সবার আগে যেটা হচ্ছে যে এইটা যে আপনার ঠিকমতো ফেজ সিকোয়েন্সটা ঠিক আছে এটা বোঝার একটা প্রসিদ্ধ আপনার মেথড হচ্ছে আপনার থ্রি বাল্ব মেথড বলি এটাকে আমরা গত ক্লাসে এটা আলোচনা করে নেই কারণ হচ্ছে এটা ওইভাবে এখানে ব্যাখ্যা করা ছিল না লেখা ছিল না তো আপনি দেখেন আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি কিছু কিছু জায়গায় ফিগার 4 টু 7 থাকবে কিছু কিছু জায়গায় আবার একই চ্যাপ্টার 5 থাকে আমি আসলে দুইটা বই ফলো করতেছি দুইটা বই মানে একই রাইটারের দুইটা এডিশন আছে সো নোট করার সময় দেখা যাচ্ছে এই ইউনিভার্সিটিতে হচ্ছে আমার এডিশন 5 বাসারটা হচ্ছে 4 সো এই জন্য প্রবলেম হচ্ছে বাট এনিওয়ে এগুলা বইয়ের চ্যাপ্টার কিন্তু এটাই একই বই সো এখানে টেনশনের কিছু নেই সো এখন এটা যে অনকামিং জেনারেটর এটা হচ্ছে অনকামিং এটা হচ্ছে এক্সিস্টিং জেনারেটর এই অনকামিং জেনারেটরটা আপনাকে গ্রিডের সাথে টাই করার আগে এরকম সুইচ তিনটা আপনার দিয়ে রাখতে হবে আপনি সুইচ যখন ফেলাই দিবেন ক্লোজ করে দিবেন তার মানে হচ্ছে সে গ্রিডের সাথে মানে টাই হয়ে গেছে টাই মানে হচ্ছে কি আবদ্ধ হয়ে গেছে এখন তার আগে আমাদেরকে এই থ্রি বাল্ব মেথড দিয়ে এদের ফেজ সিকোয়েন্সটা দেখতে হবে ফেজ সিকোয়েন্স ঠিক না থাকলে এরা কিন্তু টাই ঠিক মতো হবে আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি দোলনাতে কি দোল খাইছেন মানে ম্যানুয়াল দোলনা হাতে বানানো মনে করেন আপনার ছোট ভাই ওই দোলনাতে আছে দোলনাতে যেহেতু আছে সে ওই দোলনাতে থাকা অবস্থায় আপনি তো তাকে ধাক্কা দেওয়া লাগে আপনাকে কিন্তু একটা অবস্থা বুঝে তাকে ধাক্কা দিতে হয় তাই না মনে করেন ও এখন এভাবে আসতেছে আপনি ও যখন এখানে আসবে এসে আবার এখানে যাবে আপনি তখন তাকে ধাক্কা দিবেন এখন ও মনে করেন এইভাবে আসতেছে আর আপনি তখন ধাক্কা দিবেন এটা কিন্তু কলাপস হয়ে যাবে ও ব্যথা পাবে পড়ে যাবে আপনিও ব্যথা পাবেন এই পাওয়ার সিস্টেমটা হচ্ছে এরকম আপনাকে এক্সিস্টিং ফ্রিকোয়েন্সি এক্সিস্টিং ভোল্টেজ এক্সিস্টিং ফেজ সিকোয়েন্স এইসব জিনিসগুলোকে আপনাকে মিলিয়ে রাখতে হবে ক্ষেত্র বিশেষ হচ্ছে ফ্রিকোয়েন্সিটা একটু বাড়ায় রাখতে হবে ঠিক আছে ফ্রিকোয়েন্সিটা বাড়াতে হবে কি কারণে যেমন আপনি যখন তাকে ওই ধাক্কা দেন ধাক্কা দেওয়ার আগে কি করে এটা যদি আপনাকে দেখাই দেবেন তবে এক্সপেরিমেন্ট করে আরো সুন্দর ভালো আপনারা বুঝবেন ধাক্কা দেওয়ার সময় আপনি একটু জোরটা বেশি লাগান আপনি কিন্তু ওর মতো জোর ধরে দেন না যে আস্তে করে ধাক্কা লাগাই তাহলে হবে সো ফ্রিকোয়েন্সিটা একটু বেশি রাখতে হবে এনিওয়ে এখানে যে বিষয়টা হচ্ছে ফেজ সিকোয়েন্স তাহলে আমরা কিভাবে বুঝবো যে ফেজ সিকোয়েন্স ঠিক আছে কিনা হ্যাঁ কয়টা ফেজ তিনটা ফেজ এবিসি এবিসি ফ্রিকোয়েন্সি যে ফেজ সিকোয়েন্সটা ঠিক আছে কিনা এটা বোঝার একটা বড় উপায় হচ্ছে থ্রি লাইট বাল্ব মেথড এখানে দেখেন in these three light bulbs are spread across the open terminals of the switch এটা কিন্তু সুইচ কিন্তু ক্লোজ না ওপেন টার্মিনালে দেখেন করেসপন্ডিং প্যারালালি আমি লাগাই দিয়ে রাখছি তাই না এখন সুইচ কিন্তু আমি দেই নাই এই জন্য এটা মাথায় রাখবেন যে লাইট জ্বলা না জ্বলার সাথে কিন্তু আমার জেনারেটর ইনকামিং অনকামিং জেনারেটর যেটা ওটার এটার সাথে টাই হওয়ার কোনো সম্পর্ক নাই এটা হচ্ছে লাইট লাইট দিয়ে কি দিয়ে জ্বলতেছে না এখন যে অপোজিশনে আছে সুইচ যদি আমি না দিই তাহলে লাইট জ্বলবে বিকজ ইট উইল ওয়ার্ক অ্যাজ এ লোড এখন এটা লোড হিসেবে কাজ করছে
ও এখন লোড আছে, যখন আপনি এই জেনারেটর দিয়ে দিবেন ও কিন্তু তখন মানে ওই জেনারেটরই তখন কাজ করবে, তখন এই জেনারেটরে ফিট করাবে। বাট এখন সুইচ অন করার আগ পর্যন্ত মানে ক্লোজ করার আগ পর্যন্ত ও এখন একটা লোড হিসেবে কাজ করছে। এটা গেল প্রথম আপনার যে বেসিক ধারণা। তারপরে দেখেন, আর আপনাকে যদি এক্সামে বলা হয় যে এটার সার্কিট আগাইতে এভাবে আগাইতে হবে। আচ্ছা, as the phase changes between the two system the light bulbs first get bright। যদি প্রথমে দেখেন খুব ব্রাইট, তার মানে হচ্ছে ফেজ ডিফারেন্সটা মানে সিকোয়েন্সটা হচ্ছে ফেজ ডিফারেন্সটা হচ্ছে বেশি। আর যদি and then get dim, dim হয় কখন, যখন হচ্ছে ফেজ ডিফারেন্সটা কম থাকে, রাইট। if all three bulbs gets bright and dark together, তিনটা বাল্ব একই সাথে ডার্ক হচ্ছে আবার কি ডিম হচ্ছে, মানে জ্বলতেছে নিভতেছে একই সিকোয়েন্স মেইনটেইন করে একই সাথে, তার মানে ওদের ফেজ ডিফারেন্সটা জিরো, ওরা ফেজ সিকোয়েন্সটা সেম আছে। ওকে, if the bulbs brighten in the succession then the system have the opposite phase sequence। যদি ওইভাবে উল্টা পাল্টা হয়ে ব্রাইট হয় তার মানে কি হয় ফেজ সিকোয়েন্সটা ঠিক নাই, তখন সেই ক্ষেত্রে আমরা কি করি একটা ফেজকে মানে কনস্ট্যান্ট ধরে দুইটা ফেজকে চেঞ্জ করে দিই। মনে করেন আমরা হয়তোবা এ বি সি এই তিনটা মানে সিকোয়েন্স আছে, তো তখন আমরা হয়তোবা যে কোনো একটা, এটা হচ্ছে থাম্ব রুল, এটাই মানতে হবে, এটাকে জাস্ট ঠিকমতো ধরে এই দুটাকে ইন্টারচেঞ্জ করে দিই, তখন আমার সিকোয়েন্সটা ঠিক হয়ে যাবে। ওকে, একটা ফেজ সব সময় আপনার সবাই মেইনটেইন রাখবে। সো এইটাই হচ্ছে আপনার বেসিক, এবং এটাই হচ্ছে আপনার 3 লাইট বাল্ব মেথড ফর চেকিং দ্য ফেজ সিকোয়েন্সেস। ঠিক আছে, এটা অনেক ক্ষেত্রে ল্যাবে করা হয়, আমরাও করে আসছি। আমি চেষ্টা করব আসলে এখানে করানো যায় কিনা, যদি করা যায় তাহলে আপনারা এটা দেখতে পারবেন। এটা খুবই ইন্টারেস্টিং। তখন আমাদের না ওই আপনার বাল্ব আছে, ওই লাইট বাল্ব ছোট করেছে মডিউলও আছে এখানে। জি স্যার, ছোট করে বলুন। আমরা ছোট করে করিনি, আমরা হচ্ছে এই ফিলামেন্ট যে বাল্বগুলো ওইটা দিয়ে করছি, ওইটা দিয়ে করা হয়, ওইটা দিয়ে করা হয়। ঠিক আছে, সো এটা হচ্ছে গত ক্লাসের পড়া, আজকে একটু রিক্যাপ করা হলো। এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা, এখন একটা বিষয় যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, পাওয়ার এন্ড ভোল্টেজ রেটিং, পাওয়ার ক্যারেক্টারিস্টিক্স অফ এ সিঙ্ক্রোনাস জেনারেটর। এই আজকে হচ্ছে এটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা আমরা আলোচনা করব। ফার্স্ট অফ অল দেখেন, একটা সিঙ্ক্রোনাস জেনারেটর এটাকে চালায় কে? এটাকে চালায় কে? প্রাইম মুভার। প্রাইম মুভার চালায়। এখন এই প্রাইম মুভারটা কি? বিভিন্ন ধরনের টারবাইন হতে পারে, স্টিম টারবাইন হতে পারে, উইন্ড টারবাইন হতে পারে, ওয়াটার টারবাইন হতে পারে, হাইড্রো টারবাইন হতে পারে, এগুলোই বা এটি হচ্ছে আপনার প্রাইম মুভার। সো এখন প্রত্যেকটা টারবাইনের একটা নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক্স আছে, এবং এদের উপর যখন বোঝা চাপানো হয় এদের স্পিডটা কমে যায়। টারবাইনের উপরে কি বোঝা চাপাইলে, বোঝা কি লোড যখন বাড়বে, লোড বাড়লে আপনার স্পিডটা কমে যাবে, কিন্তু ওই সময় তাহলে আপনার কি হবে, স্পিড যদি ড্রপ হয়ে যায় তখন তো আপনার জেনারেশনটা কমে যাবে। এই বিষয়টাই হচ্ছে এখানে বলা হয়েছে, যখন লোডটা বেশি বেড়ে যায় তখন এই যে স্পিডটা কমে যায়, পাওয়ার জেনারেশনটাও তো একটু কম হয়ে যায়, বা এটা তখন কিভাবে মিনিমাইজ করা লোডের ক্ষেত্রে। আবার অনেক ক্ষেত্রে এখানে আরেকটা বিষয় আপনাকে কাজ করে যে টারবাইনগুলো নিজের কিন্তু একটা ওজন আছে, হ্যাঁ, এই ওজনের কারণে, হ্যাঁ, ওদের এই ওজনের কারণে কিন্তু আপনার এই টর্কের যে একটা প্রভাব এটা কম বেশি হয়, হ্যাঁ। ঠিক আছে, এখন একেবারে সহজভাবে বোঝার জন্য এই যে আপনার স্পিড কম বেশি হয়, এই স্পিড কম বেশি হওয়ার সাথে আপনার এনার্জি জেনারেশনের কম বেশি হওয়ার একটা সম্পর্ক আছে।
কারণ কি আমার রোটেশনাল স্পিড কম বেশি হলে আমার স্পিড মানে আমার জেনারেশন কম বেশি হবে না, আমরা দেখে আসছি। সো সিনক্রোনাস জেনারেটরের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, আমরা এখানে একটা গভর্নর ব্যবহার করি, গভর্নর মেকানিজম। গভর্নরের কাজ হচ্ছে এই স্পিডের যে পরিবর্তনটা এটা যেন স্থিতিশীল থাকে, হ্যাঁ, এবং এটা সে এইভাবে এই সূত্র মেনে এটা সে করে। এখন একটা জেনারেটর সে নো লোড কন্ডিশনে একটা স্পিডে ঘুরবে আর ফুল লোড কন্ডিশনে একটা স্পিডে ঘুরবে। এখন আমাকে বলেন তো একেবারে বেসিক জিনিস, একটা জেনারেটর যে রোটরটা সেটা কি ফুল লোড কন্ডিশনে বেশি ঘুরে নাকি নো লোড কন্ডিশনে বেশি ঘুরে? নো লোড কন্ডিশন। তো আমাদের বোঝা নাই। মনে করেন আপনি একই একটা ব্যক্তি, একই একটা মানুষ, আপনাকে আমি বললাম তুমি 20 কেজি ওজন নিয়ে এখন গুলশান 2 এ যাও, আর এখন বললাম আরেকটা জায়গায় বললাম যে একেবারে ফ্রিলি মানে যে কাপড় চোপড় আছে গায়ে ওটা দিয়েই তুমি হচ্ছে গুলশান 2 এ যাও। আপনি একই মানুষ, যদি দুইটা ভিন্ন অবস্থা চিন্তা করি, আপনার 20 কেজি ওজনটাতে আপনার কষ্টটা বেশি হবে, আপনার হাঁটার স্পিড কমে যাবে ডেফিনেটলি। এখানেও সেম কেস। সো এখানে দেখেন whatever governor mechanism is present on a prime mover, it will always be adjusted to provide a slight dropping characteristics to increasing load. The speed drop of a prime mover is defined by the equation of that. So একটা prime mover speed drop হবে, এটা কিভাবে ডিফাইন করবেন? এই ইকুয়েশন যে নো লোড কন্ডিশনের স্পিড এবং ফুল লোড কন্ডিশনের স্পিডকে আপনি মাইনাস করে যদি ওইটা আপনি ফুল লোড কন্ডিশনের স্পিড দিয়ে ভাগ দেন, এই যে রেশিওটা এটাই হচ্ছে স্পিড ড্রপের ইকুয়েশন, এবং 100% কে গ্রুপ মানে মাল্টিপ্লাই করার কারণে এটা হচ্ছে স্পিড ড্রপ পার্সেন্টেজ। এটা হচ্ছে ভেরি সিম্পল, এটা আপনারা বইয়ে পড়বেন, আরো সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে বইয়ে, ওই ব্যাখ্যার কথা আমি এখানে বলেছি। এই জিনিসটা একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, এই প্রথম যে যে গ্রাফটা সেটা হচ্ছে স্পিড ভার্সেস পাওয়ার কার্ভ ফর এ টিপিক্যাল প্রাইম মুভার, মানে পাওয়ারের সাথে প্রাইম মুভারের স্পিডের যে সম্পর্ক। আপনি দেখেন তো ফুল লোড কন্ডিশনে, নো লোড কন্ডিশনে, এটা হচ্ছে নো লোড 0, তখন হচ্ছে পাওয়ার নাই, তখন স্পিড সবচেয়ে বেশি না। আর যখন আপনি আস্তে আস্তে করে পাওয়ার বাড়াইতেছেন, পাওয়ার মানে কি আপনার ডিমান্ড বাড়তেছে, এটা মাথায় রাখেন, আপনার লোড বাড়তেছে, বোঝা বাড়তেছে, আপনার তার স্পিড আস্তে আস্তে কমতেছে না, এবং কমতেছে দেখেন, এবং এই ফুল লোড কন্ডিশনে, আর তখন আপনার স্পিডটা নো লোডের সাথে যে স্পিডটা এটার পার্থক্যটা আপনাকে ডিফাইন করবে স্পিড ড্রপ হিসেবে, রেশিওটা যদি বের করেন। আচ্ছা, এরপরে যে এক্সটেন্ড করা হয়েছে এটা বলা হয়েছে ওই কন্ডিশনটা যদি আমি ধরে রাখি স্পিড আবার আস্তে আস্তে আরো কমবে, আর গভর্নর তখনই কাজ করে। ওকে, সো এখন খেয়াল করে দেখেন এই পোরশনে এসে এখান থেকে আপনি এই ডিসিশনে আসতে পারলেন যে আমার পাওয়ার যদি বাড়ে, লোড যদি বাড়ে, আমার তাহলে কি হবে? মেকানিক্যাল যে স্পিডটা আমার মোটরে সেটা আস্তে আস্তে কমতে থাকবে, এবং এই যে কমার রেটটা, এই কমার রেটটা কত হবে এটা এই স্লোপ থেকে আমি বের করতে পারবো। হ্যাঁ, স্লোপ কিভাবে বের করে এটা জানেন? গ্রেডিয়েন্ট বা স্লোপ। হ্যাঁ, যেমন y2 - y1 x2 - x, তার মানে কি ডেল্টা y ডেল্টা x, এভাবে বের করবেন। হ্যাঁ, এটা লোডে, আপনি যখন লোডে পাওয়ার, আপনি যখন বেশি করে পাওয়ার নেবেন তার থেকে, লোড যখন তার বাড়বে তখন আপনার কি হবে? ওই স্পিডটা কমে যাবে না, তার তো প্রেসার বাড়তেছে ওর জন্য। আচ্ছা, এখন সিমিলারলি একই জিনিস দেখেন, এখানে স্লোপটা কিন্তু একরকম, ডেফিনেটলি স্লোপটা এর থেকে কিন্তু কম, এর স্লোপটা বেশি, মানে এর কাজ বেশি না, ঢালটা বেশি। আচ্ছা, ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে সেম জিনিস, নো লোড কন্ডিশনের যে ফ্রিকোয়েন্সি আর ফুল লোড কন্ডিশনের ফ্রিকোয়েন্সিটা কম থাকে, নো লোড ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এই জন্য সো এই কার্ভগুলো হচ্ছে বেসিক কার্ভ। যদি আপনাকে বলা হয় এই কার্ভগুলো আঁকতে বা ক্যারেক্টারিস্টিক্সটা বর্ণনা করতে, তখন আপনাকে এরকম কার্ভটা এঁকে ক্যারেক্টারিস্টিক্স লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এই একই ভাবে সিন্স দ্য শ্যাফট, এই ইকুয়েশনের সাথে আমরা পরিচিত, সিন্স দ্য শ্যাফট speed is related to the resulting electrical frequency by this equation, the power output of a synchronous generator is related to its frequency
an example plot of frequency এটা বইয়ে রেখে দেওয়া আছে, এটা দরকার নাই আমাদের আপাতত। ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এরকম, আমি আপনাদের দেখাই। এটা হচ্ছে এই ইকুয়েশনটার উপরে বেস করে আপনি যেটা দেখতেছেন যে আপনার লোড বাড়ার সাথে সাথে পাওয়ার বাড়ার সাথে সাথে আপনার ফ্রিকোয়েন্সিটা কমে যাচ্ছে, যে কথাটা এখানে বলা আছে। দ্য পাওয়ার আউটপুট অফ ফ্রিকোয়েন্সি ইজ রিলেটেড টু ফ্রিকোয়েন্সি এন্ড এক্সাম্পল ফর পাওয়ার ভার্সেস ফ্রিকোয়েন্সি ইজ শোয়িং ওভার দেয়ার। এই যে এখানে দেখেন যে ফ্রিকোয়েন্সি পাওয়ার ক্যারেক্টারিস্টিক্স অফ দিস শর্ট প্লে an essential role in the parallel operation of a synchronous generator। এখন এই যে আপনার একটা সিস্টেমের যে ফ্রিকোয়েন্সি লোড বাড়ানোর সাথে সাথে কমে যাচ্ছে, এটা আমরা বের করব এই ইকুয়েশন দিয়ে। ফ্রিকোয়েন্সি কমে যাওয়ার সাথে সাথে আমার পাওয়ারের যে জেনারেশনটাও কিন্তু কম বেশি হবে। এখন কত হবে এটা বাইর করব আমরা এই ইকুয়েশন দিয়ে। P is equal to SP plus bracket frequency at no load condition minus frequency at full, মানে সিস্টেমের এক্সিস্টিং যে ফ্রিকোয়েন্সিটা সেটা। তাহলে সিস্টেমের ফ্রিকোয়েন্সির সাথে নো লোড ফ্রিকোয়েন্সিটা বেশি হবে। সো এখানে খেয়াল করে দেখেন P হচ্ছে P denotes power output of the generator, SP টা হচ্ছে slope of curve, gradient, হ্যাঁ, কিলোওয়াট পার হার্জ অথবা মেগাওয়াট পার হার্জ। তার মানে এই স্লোপটা আপনাকে দিয়ে দেওয়া হবে। এটা স্ট্রেট লাইন হলো তো কনস্ট্যান্ট একটা লাইন না, স্ট্রেট লাইন কখনো হবে না। একটা কার্ভ লাইন, না কার্ভ হচ্ছে এরকম, মানে সাইন কার্ভ, কস কার্ভ বা ট্যান এরকম কিছু না, এটা হবে মানে এটা স্ট্রেট, কিন্তু এটা ডিকে করবে পাওয়ারের সাথে সাথে, এটা ডিকে করবে। আচ্ছা, বলতে পারে লিনিয়ার, অলমোস্ট লিনিয়ারলি করবে, লিনিয়ারলি ডিকে করবে। প্র্যাকটিক্যাল কেসে বিষয় তবে সেটা আমরা এটা বলছি, ঠিক আছে? সেক্ষেত্রে এখন দেখেন এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন, এটা হচ্ছে শেষ। এখন এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ারের ক্ষেত্রেও আপনার দেখা যায় টার্মিনাল ভোল্টেজের সাথে, মানে টার্মিনাল যে ভোল্টেজটা ফ্রিকোয়েন্সি মানে জেনারেটরের, সেটা সেট পয়েন্টের উপরে ডিপেন্ড করে দেখা যায় লোডিং কন্ডিশনে এক এক রকম হয়। আমি জাস্ট একটু আপনাকে বলবো যে রিঅ্যাক্টিভ পাওয়ারের ক্ষেত্রে ল্যাগিং পাওয়ার হলে কি দেখা গেছে, টার্মিনাল ভোল্টেজটা কি বাড়বে। আমরা আগের ম্যাথে যদি একটু রিকল করি, আমরা দেখেছি যে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে আমার টার্মিনাল ভোল্টেজ মানে 480 পাওয়ার জন্য আমার ইন্টারনাল ভোল্টেজ 532 দেওয়া আছে, 532 হয়ে গেছে, রাইট? তো সেই করসপন্ডিং আমি আমার ফিল্ড কারেন্ট বাড়াইছিলাম কত, 5.5। যখন আমি এটাকে আপনার, আমি কিন্তু আগের ক্লাসের ম্যাথের কথা বলছি, যখন আমি কি করলাম লোডটা চেঞ্জ করে ল্যাগিং থেকে কি করলাম ক্যাপাসিটিভ লোডে নিয়ে গেলাম অথবা লিডিং লোডে নিয়ে গেলাম, লিডিং পাওয়ার ফ্যাক্টরে নিয়ে গেলাম, সেই একই জিনিস আমার টার্মিনাল ভোল্টেজ 480 রাখার জন্য আমার যে ইন্টারনাল যে ভোল্টেজটা ওইটাকে আমার কমাইতে হয়েছে কত, 431 বা 451। তার মানে তখন আমার ফিল্ড কারেন্টকে কমায় কত আনতে হয়েছে, 4.1 অ্যাম্পিয়ার। সো দেখা যাচ্ছে আমার টার্মিনাল ভোল্টেজ ডেফিনেটলি লিডিং কন্ডিশনে বাড়ে, লোডিং মানে ল্যাগিং কন্ডিশনে কমে যায়। সো এখানে দেখেন a similar relationship can be derived from the reactive power Q and terminal voltage VT as previously seen. When lagging load is added to a synchronous generator, its terminal voltage drop. মানে lagging load করলে terminal voltage কি করে, drop করে, leading করলে কি করে, rise করে। So likewise when a leading load is added to a synchronous generator, its terminal voltages increases. It is possible to make a plot terminal voltage versus reactive power, and such plot will be like that. This characteristics is not intrinsically linear. এটা কিন্তু আসলে আমরা যা বলছি আপনাকে লিনিয়ারলি ডিকে করে, আসলে এটা পুরোপুরি লিনিয়ার না, ঠিক আছে? এটা বাট many generator voltage regulators include a feature to make it so.
সো দ্য ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ক্যান বি মুভ আপ। এই দেখেন এখানে যে নো লোড কন্ডিশন যেটা, এটা কিন্তু একটা সেট পয়েন্ট। এই সেট পয়েন্টটা আপনি কমাইলে বাড়াইলে কিন্তু এই কার্ভটাও উপর নিচ হবে। আমি আবারও বলতেছি, এটা কিন্তু লিনিয়ারলি ডিকে করতেছে না, এটা কিন্তু কমপ্লিটলি লিনিয়ার না। দেখতে লিনিয়ারের মতোই লাগতেছে, বাট দে আর নট কমপ্লিটলি ইন্ট্রিনসিক্যালি লিনিয়ার। আচ্ছা, এতটুকু পর্যন্ত আপনারা কি মানে বুঝতে পারছেন? আচ্ছা, এই ম্যাথটা করব, এটা খুব ইম্পর্টেন্ট। তবে ম্যাথটা করার আগে আমি যে বিষয়টা আপনাকে বলি, এইটা এখন একটা নেক্সট ক্লাসে আলোচনা করব। To summarize, when a generator is operating by itself supplying the system loads, then the real and reactive power supplied by the generator will be the amount demanded by the attached load. একটা জেনারেটর থেকে আপনাকে ওই পাওয়ারটাই দেওয়া হবে যে পাওয়ারটা আপনার লোডে ডিমান্ড করতেছে। ফর এক্সাম্পল, আপনি লোডের সাথে কানেক্টেড, রাইট? লোড সাথে কানেক্টেড, লোড যদি 100 মেগাওয়াট চায়, জেনারেটর 100 মেগাওয়াট দিবে। লোড যদি 120 হয়, জেনারেটর 120 মেগাওয়াট দিবে। সো রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার কতটুকু হবে, এটা লোডের উপর ডিপেন্ড করে জেনারেটর সাপ্লাই দিবে। সেকেন্ড ওয়ান, the governor set points of the generator will control the operating frequency of the power system. তো গভর্নর একটা সেট পয়েন্ট থাকবে, সেট পয়েন্টটা কার উপর ডিপেন্ড করবে? ডেফিনেটলি নো লোড কন্ডিশনে কত ফ্রিকোয়েন্সি, ওই ফ্রিকোয়েন্সির উপরে বেস করেই গভর্নর সেট পয়েন্টটা কম বেশি হবে সিস্টেমের লোডের উপরে ডিপেন্ড করে, এবং ওইটার উপরে সেই ফ্রিকোয়েন্সি সবসময় সিস্টেমের যে ফ্রিকোয়েন্সি সেটা অ্যাডজাস্ট করার চেষ্টা করবে। সিস্টেম ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, 50 হার্টজ সে অ্যাডজাস্ট করতে যাবে, সে কখনো 55 করে দেবে। আচ্ছা, অ্যাডজাস্ট করার চেষ্টা করবে, তারও কিন্তু একটা লিমিটেশন আছে, মানে সে যে সবসময় একেবারে 50 তে রাখতে পারবে এরকম। লিডিং আর ল্যাগিং এর ক্ষেত্রে সব ক্ষেত্রে কি কমবে না? হ্যাঁ, আপনার লিডিং এর ক্ষেত্রে না, লিডিং লাগে মানে আগত স্যার যে আমরা প্রথমে যেটা দেব, লিডিং আর ল্যাগিং এর ক্ষেত্রে তো ক্ষেত্রে কি কমবে? মানে এটা তো ফ্রিকোয়েন্সির উপরে কোনো প্রভাব পড়ে না। লিডিং ল্যাগিং এর যে পাওয়ার, এইটা প্রভাব সবচেয়ে বেশি পড়বে নেগেটিভ এবং টার্মিনাল ভোল্টেজের উপর। হ্যাঁ, ভিটি ওটার উপরে পড়বে, কিন্তু ফ্রিকোয়েন্সি হচ্ছে এসবের লিডিং ও ল্যাগিং এর সাথে ফ্রিকোয়েন্সির কোনো সম্পর্ক নেই। The field current controls the terminal voltage of the power system. Definitely, field current তো টার্মিনাল ভোল্টেজটা মানে নির্ধারণ করে। আমরা দেখেছি যখন লিডিং কন্ডিশনে আমার ফিল্ড কারেন্ট কি করতেছে, কমাইতে হচ্ছে, টার্মিনাল ভোল্টেজকে অ্যাডজাস্ট করতে হবে, আর লাগিং কন্ডিশনে বাড়াইতে হচ্ছে। এই তিনটা জিনিস একটু সামারি। আমরা ম্যাথটা করার আগে খুবই ছোট একটা ম্যাথ, বাট বোঝার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এটা বেশ কয়েকটা জায়গায় চাকরির পরীক্ষাতে আসছে। পিজিসিপি, পিজিডিতে এটা আসছে, মানে 5টা কোশ্চেন দেয় 50 মার্ক বা 40 মার্ক, তার মধ্যে একটা হচ্ছে এটা 8%। আচ্ছা, ফিগার 431 shows the generator supplying the load। তার মানে কি, এই জেনারেটরটা টারবাইন জেনারেটর, এটা হচ্ছে লোডকে সাপ্লাই করতেছে লোড 1 কে। বোঝাই যাচ্ছে লোড 2টা হচ্ছে ডিটাচ করা, আবার এখানে সুইচ দেওয়া, তার মানে হচ্ছে একবার ডিটাচ করা অবস্থায় আপনার কিছু করতে হবে, আবার অ্যাটাচ করে দিলে কিছু একটা করতে হবে। এইটা এখন আপনারা দেখুন। ফার্স্ট অফ অল, এই সেকেন্ড লোড টু বি কানেক্টেড ইন প্যারালাল উইথ দ্য ফার্স্ট ওয়ান। ফার্স্ট ওয়ানের সাথে সেকেন্ড ওয়ান আপনি প্যারালালি কানেক্ট করবেন। The generator has no load frequency of 61 Hz, মানে যখন এই যে পুরো লোড নাই, তখন এই জেনারেটর ফ্রিকোয়েন্সি হলো 61 Hz। বই রাইটার হচ্ছে আমেরিকান, চ্যাপম্যান আমেরিকান, তো উনি হচ্ছে আমেরিকান কনটেক্সটে বইটা লিখছে, ওইখানে হচ্ছে 60 Hz ফ্রিকোয়েন্সি, আমাদের এখানে 50। হ্যাঁ, 60 হ্যাঁ, মানে ওদের ভোল্টেজও তো কম দেয়। হ্যাঁ, এটা হচ্ছে ওই মানে নিরাপত্তার জন্য। ওকে, so a second load is to be connected in parallel with the first one. The generator has no load frequency at 61 Hz and a slope of 1 megawatt Hz per load. So load 1 consumes a real power of 1000 kilowatt at 0.8 power factor lagging, while load 2 consumes a real power 800 kilowatt at 0.707 power factor. তার মানে 800 কিলোওয়াট এই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর লোড 2, আর এর পাওয়ার ফ্যাক্টর 0.8 1000 কিলোওয়াট। ঠিক আছে,
Before the switch is closed, what is the operating frequency of the system? এটা আমরা কিভাবে বের করব? এই ইকুয়েশনটা আমরা দেখছি না? এই ইকুয়েশনটা আমাদের কাজে লাগে। হ্যাঁ, সো প্রথমে আমরা দেখি এই ইকুয়েশনটা আমরা জানি যে P is equal to SP F NL minus F SY। আমাকে কি বলছে? সিস্টেমের ফ্রিকোয়েন্সি বের করতে বলছে, তাই না? লোড কন্ডিশনের আগে। এখন SP টা কি? স্লোপ। স্লোপ আপনাকে দেয়া আছে কত? 1 মেগাওয়াট পার হার্জ। প্রতি হার্জে 1 মেগাওয়াট করে আপনার ইয়া হবে। এখন ড্রপ করুন। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনাকে একটা ম্যাথ দেওয়ার আগে, এটা আপনি জুনিয়র যে ম্যাথই করেন, আপনাকে কিন্তু ইনফরমেশন রিটিভ করতে হবে। আপনি যদি ইনফরমেশন বুঝতে না পারেন, মানে আপনার বেসিকে প্রবলেম আছে। এই জিনিসগুলো যে এসপি কোনটা, তারপরে হচ্ছে আমার সিস্টেম ফ্রিকোয়েন্সি কোনটা, লোড কোনটা, পাওয়ার কোনটা, পাওয়ার ফ্যাক্টর কোনটা, এগুলা কিন্তু আপনাকে বুঝতে হবে নিজে। আচ্ছা, সো এখন এখান থেকে আমি কি সিস্টেমের ফ্রিকোয়েন্সি বের করতে পারবো না? কিভাবে করব আমি দেখি। আমি এটা আপনাকে করে দিচ্ছি, আপনারা এটা খাতায় লিখবেন। আমার সাথে লেখেন, তাহলে আপনার জন্য ভালো। আগে একটু দেখে নেন, তারপরে লেখেন। ফার্স্ট অফ অল আমি এটা এরকম করি, F নো লোড F ইকুয়াল P ওভার S, ঠিক আছে? সো সিস্টেমটা যদি আমি করতে চাই, তাহলে আমি এটা F C is equal to P SP minus F no load। সরি, উল্টো মানে এইটাকে এই পাশে নিয়ে আসলাম, এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে আমার এই মাইনাসটা প্লাস হয়ে গেল, আর এখানে যে প্লাসটা মাইনাস হয়ে গেল, তাই না? F নো লোড মাইনাস P ওভার S। সো এই হচ্ছে আপনার মেইন ইকুয়েশন। কোনটা কি বলে? এই যে এইখানে আগে আলোচনা না, আমি বাইরে দিছি না। কি হচ্ছে পাওয়ার আউটপুট অফ দ্য জেনারেটর, F এটা হচ্ছে নো লোড ফ্রিকোয়েন্সি অফ দ্য জেনারেটর, আর F SY হচ্ছে অপারেটিং ফ্রিকোয়েন্সি অফ দ্য সিস্টেম, F NL হচ্ছে নো লোড ফ্রিকোয়েন্সি অফ দ্য সিস্টেম, আর SP হচ্ছে স্লোপ অফ দ্য কার্ভ। সাধারণত এটা কিলোওয়াট পার হার্জ দেওয়া থাকে অথবা মেগাওয়াট পার হার্জ দেওয়া থাকে। এটা কিন্তু গিগাওয়াট পার হার্জ দেওয়া থাকে। বুঝতে পারছেন? মানে পাওয়ারের সাথে হার্জের যে আপনার একটা এই রেশিও ফ্রিকোয়েন্সি, সেটা মানে এই কার্ভটা স্লোপ, এই কার্ভটা স্লোপ। তো এখানে y এক্সিসে কি আছে? পাওয়ার মেগাওয়াট হতে পারে, কিলোওয়াট হতে পারে, গিগাওয়াট হতে পারে। আর x সরি আমি ভুল বলছি, y এক্সিসে কি আছে? ফ্রিকোয়েন্সি আছে। x এক্সিসে কি আছে? পাওয়ার আছে। সো এখানে যে আপনি স্লোপটা, সেটা কি পাইছেন? x এক্সিস বাই y এক্সিস, ডেল্টা x বাই ডেল্টা y, এইজন্য কিলোওয়াট হার্টজ অথবা পাওয়ার ফ্রিকোয়েন্সি। ইনভার্স কি জানি না, বাট সো এটা দুইভাবেই করা যায়, ডেল্টা x বাই ডেল্টা y বা ডেল্টা y বাই ডেল্টা x, ঠিক আছে? সমস্যা নেই। বাট এটা বোঝাচ্ছে আপনার ওই প্রতিটা মানে ফ্রিকোয়েন্সির চেঞ্জের সাথে সাথে বা পাওয়ারের রেটের চেঞ্জের সাথে সাথে ফ্রিকোয়েন্সি কতটুকু চেঞ্জ হচ্ছে। 1 মেগাওয়াট পাওয়ার বাড়াইলে কমাইলে ফ্রিকোয়েন্সির উপরে কি প্রভাব পড়তেছে, এইটা হচ্ছে স্লোপ। বুঝাচ্ছে? স্লোপ মানে কি? যে দুইটা এক্সিসের দুইটা পয়েন্টের মধ্যকার পরিবর্তনের যে একটা প্রভাব, সেটা বাইর করা যায় ঢাল দিয়ে। এতটুকু লেখেন খাতায়, লেখা শেষ হয়েছে? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা ম্যাথটাতে চলে আসি। এই ইকুয়েশনটা বের করতে পারলে এখন আমরা ইজিলি এখানে কি আমার নো লোড কন্ডিশনে কত দেওয়া আছে? 61 হার্জ। 61 হার্জ। 61 হার্জ বসাই দিই। তারপরে পাওয়ার আমার কতটুকু দেওয়া আছে? 100 মানে 1000 কিলো। 1000 কিলোওয়াট। হ্যাঁ, কারণ সিস্টেম তখন কিন্তু লোড 1 কানেক্টেড। জি স্যার। সিস্টেম। সো এজন্য 1000 কিলোওয়াট। স্যার যে ক্লোজ হ্যাঁ, আর এরপরটা কত? স্লো 1 মেগাওয়াট। 1 মেগাওয়াট। জি স্যার। 1 into 10
1 মেগাওয়াট পার হার্জ। এখানে আমি এইটা কেন করাচ্ছি যে এইখানে আপনাদের মধ্যে একটা ঝামেলা হবে, তার একটু দেখে নেন আগে, কথা দেখে নেন, তারপর দেখে নেন। এখানে এই রেশিওটা করতে সাথে তারা অঙ্কটা ভুল করবে। হ্যাঁ, সো এখানে দেখেন আমি আবার এটা লিখি, এখানে দেখেন 1000 কিলোওয়াটকে 1000 কিলোওয়াটকে আমি কি 1 মেগাওয়াট লিখতে পারি কিনা? ইউনিট কনভার্সনটা ইঞ্জিনিয়ারদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। 1000 কে আমি কি লিখতে পারি? 10 কিউব। কিলোওয়াট মানে কি? 10 কিউব। 10 কিউব 10 কিউব যখন গুণ করে দিবেন তখন 10 টু দি পাওয়ার 6 হয়ে যায়। 10 টু দি পাওয়ার 6 মানে কি? মেগাওয়াট। 1 মেগাওয়াট। 1 মেগা 1 মেগা, বাট যেহেতু আমি পাওয়ারের কথা বলতেছি 1 মেগাওয়াট, তাই না? সো এখন দেখেন তাহলে এটাও তো 1 মেগাওয়াট, এটাও তো 1 মেগাওয়াট পার হার্জ, তাই না? তাহলে 1 মেগা 1 মেগা কাটা, তাহলে 1 মেগা 1 মেগা যখন কাটা হয়ে যাবে 61 হার্জ, এখানে 1 আর এখানে যে হার্জটা এইটা উপর উঠে যাবে, তখন আসলে এখানে হয়ে যাবে 1 হার্জ। তো 61 হার্জ মাইনাস 1 হার্জ, দ্যাট মিন্স 60 হার্জ। খুব সিম্পল যে আসলে আপনার সিস্টেমের ফ্রিকোয়েন্সি 60 হার্জ। এটা হচ্ছে একটা উত্তর। এই একই ম্যাথ তখন যখন আসছিল এক্সামে তখন এটা দেওয়া ছিল আপনার 50 হার্জ, 51 দেওয়া ছিল 50 হার্জ। বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করলে একই ম্যাথ কিন্তু তখন 50 হয়ে যাবে। বাংলাদেশে কেন বাড়ায় দেয়? না না, বাংলাদেশে কম। এটা এটা র্যান্ডমলি মানে দুনিয়াতে সব জায়গায় 50 আর 60 এর বাইরে। এটা হলো কোন সিস্টেমকে অ্যাডপ্ট করা হয়েছে, যে ব্রিটিশ সিস্টেম না আমেরিকান না না, system? এখানে আমেরিকান ব্রিটিশ না, এটা হচ্ছে মানে মানে এনিওয়ে। সো এখন দেখেন এইটা গেল একটা। এরপরে এখন আমরা দ্বিতীয়টাতে আসি। আফটার লোড 2 ইজ কানেক্টেড, এগুলা লেখা হয়েছে? জি স্যার, জি স্যার। এই যে এটা লিখছেন এগুলা? জি, এই স্যার। ব্যাপারটা? হ্যাঁ, এটা কিন্তু পরে কনফিউশন হইতে পারে, কারণ সম্ভবত মানে এখন স্যার টু লোড কানেক্টেড হবে। হ্যাঁ, সম্ভবত এখানে এইভাবে করেনি, এই ভেঙে দেয় নাই। আমি 1 মেগাওয়াট যেরকম করছি আপনারা এই যে এটাও নোটটাও নিয়ে রাখেন, ঠিক আছে? এটা লিখছেন? হ্যাঁ, গুড। এখন দেখেন পরে যে বিষয়টা আসলো, আফটার লোড 2 ইজ কানেক্টেড হোয়াট ইজ দ্য অপারেটিং ফ্রিকোয়েন্সি অফ দ্য সিস্টেম। এখন আমরা দেখি লোড 2 যখন কানেক্ট করবেন, আমরা তো জানি এই ইকুয়েশনটা জানি, আফটার 2 লোড কানেক্ট, আফটার লোড 2 ইজ কানেক্টেড, যখন আপনি লোড 2 কানেক্ট করে ফেলবেন তখন কি হবে? যখন 61 হার্জ অলরেডি আপনার আছে। প্রথম যখন ছিল লোড কিন্তু ছিল একটা, লোড 2 কানেক্ট করার সাথে সাথে 1 এর সাথে কি যোগ হলো? 2 যোগ হলো, তার মানে আপনার এটা হলো কি 1000 প্লাস 800 কিলোওয়াট, দ্যাট মিন্স 1 মেগাওয়াট পার হার্জ। এতটুকু বুঝতে পারছেন? স্যার প্যারালালের সাথে যোগ হবে। হ্যাঁ, এটা পাওয়ার তো পাওয়ার লোড ডিমান্ড আগে ছিল একটা লোড, এখন দুইটা লোড আছে। মানে এরকম কি হয়, মনে করেন ঢাকা আর বরিশাল ফর এক্সাম্পল বলার জন্য বলতেছি, ঢাকাতে 1000 মেগাওয়াট লোড আপনার ডিমান্ড, এখন বরিশালে ওইখানেও 1000 দেখে ওয়াট দেওয়া লাগবে না, আমাদের 1000 দিয়ে চলবে ওদের 1000, তখন তো আমার 2000 জেনারেট করতে হবে, ওইটাই। আচ্ছা, এরকম যদি হয়ে যায় তখন দেখেন 61 হার্জ, তখন এটা কত হচ্ছে? 1800 কিলোওয়াট 1 মেগাওয়াট পার হার্জ। আপনার কাছে মনে হচ্ছে আমি অঙ্কগুলো বড় করে করতেছি, বাট এটা আপনার বোঝার জন্য। হ্যাঁ, 61 হার্জ 1.8 মেগাওয়াট 1 মেগাওয়াট পার হার্জ। যদিও আমার আগে মানে আমি যখন ওই তাহলে এটা 1 ইয়া হলো 1.8 হার্জ, এটা ভাঙলাম না, ঠিক আছে? আশা করি আপনারা বুঝে নেবেন। আর 61 মাইনাস 1.8 কত আসে? 59.2 2, ওই যে 59.2 হার্জ। তার মানে লোড 2 কানেক্ট করার পরে স্যার এটা করছে ফ্রিকোয়েন্সি বাড়ে, এখানে কি কাটাকাটি হয়? ফ্রিকোয়েন্সি কমে। 1.8 মেগাহার্টজ এটা। হ্যাঁ, কাটাকাটি হয়তো 1.8 1 থেকে কাটাকাটি করলে তো 1.8 ই আসে।
আর ও আচ্ছা নিচে ওয়ান সমস্যা নেই। থেকে যদি আমি আপনাকে মানে এই ম্যাথটা করার পরে জাস্ট এই দুটো পার্ট করার পরে আপনাকে একটা ডিসিশন নিতে বলি, আপনার অবজারভেশনটা বলার জন্য কি হতে পারে? লোডের সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্কটা কি? লোড বাড়লে ফ্রিকোয়েন্সি রিডিউস হবে। ফ্রিকোয়েন্সি কমবে। ভেরি গুড। এটাই তো আমরা দেখছি আগে। কার্ডটা যদি বলি, Inverse relationship. হ্যাঁ, যে লোড বাড়লে আমার কি ফ্রিকোয়েন্সি কমে না? তাহলে কি এটা কি কোনো মানে ইনভার্সলি বানানো জিনিস নাকি Verified. ভেরিফাইড? হ্যাঁ, ভেরি গুড। সো এটা যদি হয়ে যায়, এখন নাম্বার সি তে আমাদের কি কোশ্চেন আছে? আফটার লোড 2 is connected, what action could an operator take to restrict the system frequency to 60 Hz? এখন অপারেটরের কাজ, আসলে এটা অপারেটর বলতে গভর্নরের কাজটা করে দিবে, গভর্নরের কাজটা করবে, বাট অপারেটরের এখানে একটা দায়িত্ব আছে, ম্যানুয়ালি তাকে দেখতে হবে। যত স্মার্ট সিস্টেমই হোক, পিছনে একজন অপারেটর থাকবে। যতই এআই বলেন, আসলে মানুষ কিন্তু থাকতে হয়, ঠিক আছে? আচ্ছা, তো আমি এটা এখন মুছে দিচ্ছি। এটা লেখা হয়েছে আপনাদের? Yes. আচ্ছা, এই লেখাইটা আবার আপনাদের তো কষ্ট লাগে না নাকি কষ্ট হয়? আচ্ছা, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, যখন আপনার সিস্টেমটা স্টেবল থাকবে কখন? সিস্টেমটা স্টেবল কখন থাকবে? যখন আপনার ওই 60 হার্জ 60 হার্জই থাকবে, 50 হার্জ 50 হার্জই থাকবে, তাই না? এখন আপনি দেখেন এই সিস্টেমটা আমাকে 59.2 তে চলে আসছে, তার মানে আমার সিস্টেমটা 60 হার্জ করতে হলে কিভাবে করতে হবে? 0.8 হার্টজ বাড়াইতে হবে। 0.8 হার্জকে বাড়াইতে হবে। কিন্তু 0. ভেরি গুড, এই কথাটা বলছেন 0.8 হার্জ বাড়াইতে হবে। তাহলে কোন কন্ডিশনের সময় বাড়াইতে হবে? এই সেট পয়েন্টটা কত হবে? তাইলে আমার ফ্রিকোয়েন্সি নোলোড কন্ডিশনে 61 হার্জে ছিল, সেটার সাথে আমাকে 0.8 হার্জ বাড়াইতে হবে। তার মানে আমাকে সেট পয়েন্ট করতে হবে নোলোড কন্ডিশনে 61.8 হার্জ। এই যে যেমন দেখেন এইখানে নোলোড কন্ডিশনে এটা 61.8 হার্জ হবে। সো আমার সেট পয়েন্ট, যদি আমি আপনাকে এই কার্ভটা আঁকতে বলি, আপনার এই সেট পয়েন্টটা এটা থাকতে হবে 61.8 হার্জ, আর ফুল লোড কন্ডিশনে তখন এটা 60 হার্জ হবে। যদি আপনি 60 ফুল লোড কন্ডিশন, আমার জন্য এটা 1800 কিলোওয়াট, কিন্তু ফুল লোড দুইটা লোডই তো আমার। হাফ লোডে কত আসলো? মানে যদি বলি 1000 যদি হাফ ধরি, তাহলে আমার লোডে কত আসলো? 65 60। বাট যখন ফুল লোড দিলাম তখন এটা কমে কত আসলো? 59.2। তো যদি আমি এটাকে 61.8 করে রাখতাম, তাহলে আমার এটা নামতো কত? 60 দিলাম। তার মানে এই পয়েন্টটা আমার বেড়ে যেত, তার মানে আমার সিস্টেমটা স্টেবল থাকে এবং কন্টিনিউয়াসলি আমাকে এটা মেইনটেইন করতে হয়। যখন আমি, কারণ কি আমার লোড এইবারে এই কমে, এইবারে এই কমে, এবং খুবই তারা স্ট্রেসফুল একটা জব করে যারা এই পাওয়ার সিস্টেম কাজ করে, বিশেষ করে এই লোড ম্যানেজমেন্টের যারা আছে। বাংলাদেশে এনএলডিসি, ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার, ওরা হচ্ছে এটা সবসময় মেইনটেইন করে এবং তারা সব সময় ডিস্ট্রিবিউটর, তারপর হচ্ছে পাওয়ার জেনারেশনে যারা কাজ করে, এদের সাথে একটা মাধ্যম হিসেবে সবসময় যোগাযোগ মেইনটেইন করে, যে যেন কোনোভাবেই এই ফ্রিকোয়েন্সি আপনার খুব দ্রুত পরিবর্তন না হয়। একটা নির্দিষ্ট রেঞ্জের বাইরে যদি চলে যায়, তখন কিন্তু আপনার ওভারঅল গ্রিড কোলাপস করবে। এটা কিন্তু এর আগে হয়েছিল, আপনারা বলতে পারেন কবে? 2014 সালে একবার আমাদের এরকম গ্রিড ফল করছিল, এবং মানে এটাকে অনেকে বলে যে শ্যালো গ্রিড ফেলিওর, অনেকে বলে ব্ল্যাক আউট বা শ্যালো ব্ল্যাক আউট, অনেকে বলে পাওয়ার চলে গেছিল সব। একেবারে বাংলাদেশের মোটামুটি অনেক অঞ্চল কারেন্ট চলে গিয়েছিল, ইলেকট্রিসিটি আসে। সো এই গত বছর তো দিনাজপুরের বড় পুকুরিয়া এরকম গেট ফল করছিল। এটা হচ্ছে একটা আইসোলেটেড এরিয়া, মানে একটা নির্দিষ্ট জায়গা, বাট যখন পুরো দেশে হয়ে যায় তখন কিন্তু এটা সমস্যা। ন্যাশনাল গ্রিড ফেল। হ্যাঁ, সো এই জন্য এই ফ্রিকোয়েন্সিটাকে আমাদেরকে খুব সতর্কতার সাথে মেইনটেইন করতে হয়। সো এখানে যে অপারেটরের এই কাজটা ছিল এরকম, যে উনি যখন এই যে সেট পয়েন্টটা চিন্তা করবে, ওনাকে কিন্তু ক্যালকুলেশন করে করতে হবে। সো এই একটা ম্যাথ দিয়ে আমরা কিন্তু পাওয়ার সিস্টেমের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে পারলাম, তাই না? আজকের ম্যাথটা কি মানে খুব কঠিন কিন্তু কিছু না, কিন্তু বুঝতে পারছেন কি? Sir,
পয়েন্টটা আপনাকে Load, হ্যাঁ load ওইটা আপনি হিসাব কিভাবে করে। করবেন ফ্রিকোয়েন্সি Load হিসাব। সেট পয়েন্ট আপনাকে যে বললাম সেট পয়েন্ট 61.8 করবে এটা কেমনে করবেন লোড ক্যালকুলেট করতে হবে। লোড না লোড তো অবশ্যই ক্যালকুলেশন থেকে আনতে হবে বাট সেট পয়েন্টটা করবেন এই যে এখন 61.8 এ কেমনে নেবেন নো লোড কন্ডিশনে কেমনে নেবেন ওই যে আরপিএম বাড়াই দিবেন তাই না ওইটা তো আপনার হাতে সো আপনি ওরকম আগে আগে ওরকম ভাবে প্রিপেয়ার করে রাখবেন তারপর আপনি লোড রাখবেন হ্যাঁ তাই এটার জন্য আমি ক্যালকুলেশন করব। হ্যাঁ অবশ্যই আপনি এটা ক্যালকুলেশন করে রাখবেন ক্যালকুলেশন করার পরে হচ্ছে হ্যাঁ এবং এই সকল এইসব সেক্টরে আপনাকে কাজ করতে হলে ইনস্ট্যান্টলি আপনাকে এগুলো করতে হবে মানে ক্যালকুলেটর দিবে বা এগুলো আপনাকে ইনস্ট্যান্টলি ডিসিশন নিতে হবে যাতে যখন হ্যাঁ। রান করতেছে তখন দেখতে 6 দিয়ে না। হ্যাঁ 61.8 দিয়ে যেমন আপনি 800 কিলো দিচ্ছেন লোড কন্ডিশন। হ্যাঁ দিস ইজ দ্য কেস সো কারো কোনো কোশ্চেন আছে আর কি নাকি করা হয়? হ্যাঁ নাম্বার সি তো করতেই হবে এটা তো অনেক বড় একটা ম্যাথ স্যার নাম্বার সিস্টেমে কি ম্যাথ আছে এটা তো ম্যাথ না এই যে এটা ওইটা জাস্ট বলতে হবে যে এই যে এরকম ভাবে বলতে হবে after the 0.8 load is connected the system frequency falls to 9.2 hertz to restore the system to its proper operating frequency the operator should increase the governor no load set point by 0.8 hertz to 61.8 hertz this action will restore the system frequency to 60 hertz জি স্যার বুঝলাম ঠিক আছে সো কোনো কোশ্চেন আছে তাহলে আজকের ক্লাস এতটুকুই থাকবে